সবাইকে আমন্ত্রণ বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার মিতুল তানিয়া। দর্শক, আজ আমরা কথা বলবো মেরুদণ্ডের ক্ষয় রোগ এবং তার প্রতিকার নিয়ে। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য স্পাইন সার্জন উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? জি, ভালো আছি। আপনাদেরকে ধন্যবাদ। স্যার, আপনাকেও ধন্যবাদ। আমরা কথা বলবো মেরুদণ্ডের ক্ষয় রোগ। এই কথাটা শুনলে আমরা আসলে একটু ভয় পাই যে মেরুদণ্ড, এখানে স্পাইন থাকে। আমরা সবাই বুঝি ব্যাপারটা যে ক্ষয় রোগটা আসলে কি হবে এবং তার আসলে কি ধরনের উপসর্গ নিয়ে রোগীরা আপনাদের কাছে আসে। আপনাকে ধন্যবাদ। আসলে মেরুদণ্ডের ক্ষয় রোগ বলতে আমরা কিন্তু হাড়ের ক্ষয়টাকেই বুঝি। কারণ মেরুদণ্ড আপনি জানেন যে 33টা কশেরুকা নিয়ে মেরুদণ্ড তৈরি। এবং যখন আমরা মেরুদণ্ডের হাড় বলি, সারা শরীরের কিন্তু হাড়ে একইভাবে ক্ষয় রোগ হয়ে থাকে। এবং এই ক্ষয় রোগের মেরুদণ্ড একটা বিরাট একটা পার্ট। ক্ষয় রোগ সবারই কিন্তু আমাদের ক্ষয় প্রতিনিয়ত হয়ে যাচ্ছে, আবার এই ঘাটতিটা পূরণ হয়ে যাচ্ছে। তারপরেও একটা বিশেষ গ্রুপ বা একটা রোগী যারা এটা ক্ষয় হয়, তাদের কিছু ওষুধপত্র এবং কিছু বয়সজনিত এবং কিছু সাসপেক্টেড গ্রুপ আছে যে যাদের সন্দেহ হবে যে তাদের অস্টিওপোরোসিস হতে পারে। আমরা যেটা মেডিকেল ভাষায় অস্টিওপোরোসিস বলি বা অস্টিওপেনিয়া বলি, এটা হলো একটা ব্যালেন্স। এবং এই ব্যালেন্স কিন্তু ছোটোবেলার থেকেই আমাদের সবসময় আমরা একটা নেগেটিভ ব্যালেন্সের মধ্যে আছি। অর্থাৎ শরীরের মধ্যে যে হাড়গুলো রয়েছে আমাদের, এগুলো কিন্তু 2 বছরের মধ্যে পুরাটা টার্ন ওভার হয়ে যায়। প্রত্যেক 2 বছর পর পর আমার হাড় কিন্তু নতুন হাড় হয়ে যায়। কারণ এই প্রত্যেকটা হাড়, শরীরে যত হাড় আছে সব সময় এই হাড়গুলো একদিকে আমাদের শরীরের 3 ধরনের কোষ আছে। এক ধরনের কোষ এটাকে ডিস্ট্রয় করতেছে, খেয়ে ফেলতেছে। আরেকটা কোষ এটাকে আপনার হলো নতুন করে তৈরি করতেছে। আরেকটা কোষ এটাকে ধরে রাখতেছে, একটার সাথে একটা লাগানো। তো এই যে সাপোর্টিং টিস্যু, এই 3 ধরনের কোষ সবসময় আমাদের শরীরে কাজ করে। এখন বাচ্চা বয়সেও কিন্তু এটা চলছে, বৃদ্ধ বয়সেও চলছে। এবং এই বাচ্চা বয়স থেকে যখন শুরু হচ্ছে, 2 বছরের মধ্যে তার নতুন হাড়, আবার 2 বছর দিয়ে 4 বছরের মধ্যে টোটাল হাড়টা আবার নতুন হয়ে যাচ্ছে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো যে আমরা যখন একটা কোষ ধরেন 1 সপ্তাহে যতটুকু এটাকে আপনার খেয়ে ফেলবে, অর্থাৎ কিনা সে আস্তে 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 খেয়ে ফেললো নতুন হাড় গজানোর জন্য, ওইটাকে রিপেয়ার হইতে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে। তাহলে আমরা সবসময় একটা নেগেটিভ ব্যালেন্স, অর্থাৎ যত বেশি ক্ষয় হবে অত বেশি পূরণ হবে না ঘাটতি। সো সবসময় আমরা একটা নেগেটিভ ব্যালেন্স, এই নেগেটিভ ব্যালেন্সটাকে ব্যালেন্স করার জন্য আমাদের খাওয়া দাওয়া করতে হয়। আমরা পরিমিত খেতে হবে, পরিমিত এক্সারসাইজ করতে হবে, কিছু নিয়মকানুন মানতে হবে, যেটা আপনি পরে বলবেন যে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি। সেই প্রতিরোধের কথাটা আগের থেকে চিকিৎসা করার আগেই আমার প্রতিরোধ করার সুযোগ রয়েছে আপনার হলো হাড়ের ক্ষয়রোগের জন্য। এখন আমরা আসি যে মেরুদণ্ডের ক্ষয়রোগ। এই মেরুদণ্ডের ক্ষয়রোগ কিন্তু নর্মালি এমনি হয় না। ওই যে আমরা বললাম যে ব্যালেন্স আছে, যদি আমরা রেগুলার খাওয়া দাওয়া করি, পরিমিত খাবার খাই, এক্সারসাইজ করি, তাহলে এটা হবে না। তাহলে কাদের হবে? 1 নম্বর হলো মেয়েদের একটু বেশি হয়। কাদের? কোন মহিলা? যাদের হলো আপনার ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, পোস্ট মেনোপজাল অস্টিওপোরোসিস। এই একটা কারণ কি, তাদের যখন মেনোপজ হয়ে যাবে, এই মেনোপজের পরে তাদের একটা হরমোনের অভাব পড়ে, সেই জন্য আপনার তাদের হাড়গুলো নরম হয়ে যায়। এখন কি সব মহিলাদেরই হয়? আনসার নো। দেখা যাবে যে শতকরা 30-33 ভাগ মহিলাদের পোস্ট মেনোপজাল, অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর তাদের কিন্তু আপনার ইনভেরিয়েবলি অস্টিওপোরোসিস হচ্ছে। কারা? যারা কখনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি তারা করে নাই। যদি এই হাড়কে আমি সতেজ রাখতে চাই মহিলাদের, তাহলে মহিলাদের 30 বছরের মধ্যে তার যত ভবিষ্যতের স্টোর তাকে বাড়াইতে হবে। কীভাবে? পরিমিত এক্সারসাইজ করা, পরিমিত খাবার খাওয়া, দেন ফ্যাটি ডায়েট অ্যাভয়েড করা, তাদের মাছ বেশি খাবে, সবজি বেশি খাবে, ফ্রুটস বেশি খাবে। এক্সারসাইজ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াইতে হবে। এখন দেখা যায় যে আমাদের ছেলে হোক মেয়ে হোক, তাদের কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটা গ্রুপে নাই, একদম অলস লাইফ লিড করে। খাবারের মধ্যে যারা ধূমপান করে, মদ্যপান করে, ফ্যাটি ডায়েট, ফাস্টফুড বেশি খাবে, ছেলে হোক মেয়ে হোক, তাদের কিন্তু চান্স হবে অস্টিওপোরোসিসের বেশি। যারা কখনো বাইরে সূর্যের আলো পায় না, যেমন শহরের বহু লোক তারা সূর্যের আলো পায় না, যে কারণের জন্য দেখা যাবে গ্রামের লোকের অস্টিওপোরোসিস কম, ক্ষয়রোগ কম, শহরের লোকের ক্ষয়রোগ বেশি। একই সাথে যাদের যেমন ডায়াবেটিস থাকে, যাদের ধরেন কোনো ক্যান্সারাস কন্ডিশন থাকে, যাদের কিডনি ডিজিজ থাকে, যারা লং টাইম ধরেন আপনার ওমিপ্রাজল খাচ্ছে, হ্যাঁ গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে,
তাদের কিন্তু যারা অ্যান্টিকনভালসিভ ড্রাগ খায় তাদের কিন্তু এই রোগগুলা বেশি হয়। আবার কিছু রোগ আছে যাদের ওষুধ খেতেই হয়, যেমন মনে করেন যে যাদের শ্বাসকষ্ট স্টেরয়েড জাতীয় কোনো ওষুধ খাবে, এই স্টেরয়েড কিন্তু মানে হাড়গুলো একদম ঝাঁঝরা করে ফেলে, নরম করে ফেলে। তাহলে এই যে মেডিকেশনগুলো এগুলা একটা গ্রুপকে ক্ষতি করতেছে। যাদের ধরনের অস্টিওপোরোসিস হবে, যে মহিলাদের, তারা যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করে, খাবার দাবার ফ্যাটি ডায়েট খায়, অলস লাইফ লিড করতেছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, শরীরে সূর্যের আলো নাই, বাচ্চারা শহরের বাচ্চারা ধরেন খেলাধুলা করার কোনো মাঠ নাই, বাইরে যাচ্ছে না, ওই কম্পিউটারে বসে বসে খেলতেছে, সিঁড়িতে ওঠে না, লিফটে ওঠে। তার এই যে জিনিস টেলিভিশন, ফ্যান সব কিছু, এসি চালাচ্ছে আমরা, হলো রিমোট কন্ট্রোল। আমরা যে ওই সুইচটা নেওয়ার জন্য যে ওয়ালের কাছে যাব, সুইচ বোর্ডের কাছে আমরা যাচ্ছি না। তাহলে এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি একদমই নাই। খাবার দাবার আমরা খাবো হলো শুধু, বাচ্চারা সবজি খেতে চায় না, বাচ্চারা মাছ খেতে চায় না, বাচ্চারা শুধু খেতে চায় হলো তাও কি ফার্মের মুরগি, দেশি মুরগি খাবে না। তো এই যে জিনিসগুলো এগুলা কিন্তু আমাদের অস্টিওপোরোসিস করার জন্য বিশাল ফ্যাক্টর। যে কারণে যেন ওই যে আমরা নেগেটিভ ব্যালেন্স বললাম, উই আর অল ইজ ইন নেগেটিভ ব্যালেন্স। এখন প্রশ্ন হচ্ছে যে আমি বুঝবো কেমনে? খুব মজার জিনিস হলো যে বাহির থেকে ডায়াগনোসিসটা কিভাবে হবে? না, এটা বলছি যে বাইরে থেকে একদমই নাদুস নুদুস, ছেলে হোক মেয়ে হোক, বোঝার কোনো উপায় নাই। কিন্তু যদি এই যে ইয়াং হোক, মধ্যবয়সী হোক, দেন তার মেনোপজ হয়ে গেছে, ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে, এই ধরনের মহিলারা বা ছেলেরা যদি কখনো হয়, যে ছেলেদের কিন্তু অস্টিওপোরোসিস হয়, আপনি জেনে আশ্চর্য হবেন যে প্রতি 3 জন মহিলার একজন মহিলার হলো অস্টিওপোরোসিস, প্রতি 5 জন ছেলে মানুষের একজন ছেলে মানুষের হলো অস্টিওপোরোসিস। অর্থাৎ শুধু যে ওই অস্টিওপোরোসিস মহিলাদের পোস্ট মেনোপজাল স্টেজে গিয়ে হবে তা না, ছেলেদের এখন অনেক বেশি হচ্ছে। তাহলে বোঝার উপায় কি? বোঝার উপায় হলো বাইরে থেকে ছেলে হোক মেয়ে হোক, দেখতে নাদুস নদুস খুব ভালো, কিন্তু ভিতরে হাড়গুলা ঝাঁঝরা, তাহলে তাদের সিমটমস কী হবে? ব্যথা। 1 নম্বর হলো ব্যথা, এখানে ব্যথা, ওখানে ব্যথা, জয়েন্টে ব্যথা, মাসেলে ব্যথা, ব্যথার শেষ নাই, একবার এক এক জায়গায় ব্যথা হবে। জয়েন্টে ব্যথা, হাড্ডিতে ব্যথা, মনে হবে যে আমার এই হাড়ের ভিতরে ব্যথা, যেটা বাংলায় মনে চাবাচ্ছে, কামড়াচ্ছে, এইরকম কথাবার্তা বলবে। তারপরেও কিন্তু আমরা সবসময় এটা ডায়াগনোসিস আমরা করতে পারি না বা হয় না। কখন ডায়াগনোসিস হয়? বেশিরভাগ ক্ষেত্রে যখন হাড় ভেঙে যায়, ছেলেদের হোক মেয়েদের হোক, কয়েকটা কমন সাইট আছে, যেমন আমরা হিপ জয়েন্ট, যদি দেখা যায় হিপ জয়েন্ট, পেলভিসের নিতম্ব অ্যারাউন্ড হিপ জয়েন্ট সবচেয়ে কমন একটা ফ্র্যাকচার হয়, যেমন যেটা আমরা বলি নেক ফ্র্যাকচার, বাটি ভেঙে যায়, বা বাটির নিচে একটা সাপোর্টিং আছে নেক, ফিমারের নেক, এটা ভেঙে যায়, খুব কমন জায়গা। ট্রোকেন্ট্রিক ফ্র্যাকচার, নেক ফ্র্যাকচার, এগুলো একটা কমন জায়গা, এবং এটা কিন্তু পরে গিয়ে ভাঙে না, মানে এমনই নরম হয়ে যায়, অটোমেটিক ভেঙে যায়, রুগী পড়ে যায়। আমরা বলি যে হালকা একটু পড়ে গেছে, ভেঙে গেল, ব্যাপারটা এরকম না। কমনলি যেমন আমরা বলি রিস্ট জয়েন্ট, কলিস ফ্র্যাকচার, হালকা একটু একটা হুজুট খেয়ে পড়ে গেল, তার কলিস ফ্র্যাকচার হয়ে গেল, এই রিস্টের এখানে খুব কমনলি হয়, শোল্ডার জয়েন্ট ফ্র্যাকচার হয়ে যায়। স্যার এই বিষয়গুলো নিয়ে আমরা আরো কথা বলবো, আমরা স্যার এই পর্যায়ে ছোট বিরতিতে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। সুধী দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠান। আমরা এই পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আপনারা দেখছেন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানটি। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, আমরা তো শুনলাম যে হাড়ের বিভিন্ন ক্ষয়, এবার স্পাইনে যদি ক্ষয় হয় তখন কি হবে? ধন্যবাদ। স্পাইনে যদি ক্ষয় হয়, 1 নম্বর হলো রুগী ব্যথার কথা বলি, 2 নম্বর হলো অনেক সময় রুগী এসে বলে স্যার আমি মনে একটু খাটো হয়ে যাচ্ছে, এবং আমার মনে হচ্ছে আমি একটা হাসি দিচ্ছি, কাশি দিলাম, মনে হয় যেমন ঘাড় বা পিঠ কোমরে দিয়ে স্যার আমার ব্যথা, এবং ব্যথা যাচ্ছে না। মোস্টলি ব্যথা, এবং মোস্টলি হলো অনেক সময় রুগী হলো মনে হয় যেন খাটো হয়ে যাবে, এটা হলো মেরুদণ্ডের যদি হয়, এবং তাদের হাঁটতে গেলে বলবে যে স্যার আমি মনে আস্তে আস্তে সামনে কুঁজো হয়ে যাচ্ছে। সো যখন একটা রুগী আস্তে আস্তে বাঁকা হয়ে যাচ্ছে, একটা হাসি কাশি বা একটা ঝাঁকি লাগার পরে তার ব্যথা শুরু হলো, এবং সে মনে হয় যে আমি খাটো হয়ে যাচ্ছি, এই সিমটমসগুলো যখন বলবো তখনই আমাদের মনে করতে হবে তার মনে হয় মেরুদণ্ডের যে হাড়গুলো এগুলো বসে যাচ্ছে। ডায়াগনোসিস খুব ক্লিন কাট, এক্সরে করলে বোঝা যায়, আর অনেক সময় খুব আর্লি স্টেজে এক্সরে অতটা হেল্প করে না। সো খুব সিম্পল আরেকটা পরীক্ষা আছে, যেটা হলো আমরা বলি বোন মিনারেল ডেন্সিমেট্রি, বিএমডি, এটা খুব হেল্পফুল, অনেক জায়গায় এটা আছে, সিম্পল, 2500-3000 টাকার মধ্যে পরীক্ষাটা হয়ে যায়। হয়ে গেলেই কিন্তু আমরা বুঝতে পারি যে তার কোন হাড়ের, সারা শরীরের পুরো হাড়গুলা কোথায় কতটুকু তার ডেফিসিট রয়েছে, ওটা একটা স্কোরিং আছে, ওটা দেখলে আমরা বুঝতে পারি।
এবং এটার সুবিধা হলো যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এগুলা অপারেশন ছাড়া এই রোগীগুলো ভালো হয়ে যায়। যদি অনেক হাড় ভাঙে এবং ব্যথা অনেক সিভিয়ার কোনোভাবে যাচ্ছে না, তখন এটা সার্জারি করতে হয়। এবং আমাদের ক্ষেত্রে ধরেন 80-90% রোগী কিন্তু নন সার্জিক্যাল ট্রিটমেন্টে ভালো হবে। এবং তার এই যে বাঁকাটা এটা সোজা হয়ে যায়, এবং যেটা খাটোটা লম্বা হয়ে যায়, এই খাটোটাকে লম্বা করতে গেলে বা বেশি বাঁকাটাকে যদি আমরা সোজা করতে যাই, তাহলে কিন্তু এটা সার্জারি করতে হয়। এবং আমাদের সার্জারি এখন 2 রকমের সার্জারি হয়। একটা হলো একদম না কেটে সুন্দর যেটা বসে গেছে, হাড্ডিটাকে আমরা স্পেস করে আমরা বলি বেলুন কি ভার্টিব্রোপ্লাস্টি, এই কাইপোপ্লাস্টি অথবা ভার্টিব্রোপ্লাস্টি। কারণ এই হাড়ের পরিবর্তে আবার হাড় দেওয়া যায়, এটা খুব সুন্দর। আজকে রুগী অপারেশন করে কালকে রুগী হাঁটে, এই এক ধরনের একটা আছে। আরেকটা অনেক সময় যে অনেক বেশি হাড় বাঁকা হয়ে গেছে, তাহলে তাকে সোজা করে আমরা ভিতরে না কেটেই ছোট্ট একটা ছিদ্র করে আমরা স্ক্রু দিতে পারি। আর ওইটার ভিতর দিয়ে আমরা আবার বোন সিমেন্টও বলি, যে মানে হাড়ের পরিবর্তে তার সাবস্টিটিউট আমরা দিতে পারি। যদি আমরা প্রেজেন্টেশন, এটা খুব সুন্দর দেখেন, তাকাই দেখেন একদম উপরের হাড়, নিচের দুইটা হাড় সুন্দর হাইট মেনটেন করছে। মাঝখানে যে দেখেন কালো হয়ে গেছে হাড়ের ভিতরে, এবং এটা কিন্তু ঝাঁঝরা একদম, নিচের গুলা হালকা ঝাঁঝরা, উপরেটা একদমই ভালো, কিন্তু মাঝখানে যে 3টা হাড় দেন কালো আর সাদা, হ্যাঁ সাদা কালো, এটা কিন্তু একদম ক্ষয়, অস্টিওপোরোসিস এইরকমই দেখা যায় এক্সরেতে। যদি আমরা এক্সরেতে যাই নেক্সটে, তাহলে আমরা বোঝানোর চেষ্টা করছি যে কোলাপস করা মানে যে হাইট কমে যাচ্ছে, উপরেরটা দেখে নর্মাল ইন্টারভার্টিব্রাল ডিস্ক আছে, পরেরটা সে আস্তে করে সামনে বাঁকা হয়ে গেছে, যেটা আমরা বলছিলাম যে কুজো হয়ে যাওয়া, সেই রকম সামনে কোলাপস করবে, আস্তে আস্তে সামনে ঝুঁকে যাবে, বাঁকা হবে। এরপরটা যদি আমরা যাই, তাহলে আমরা আরও স্পষ্টভাবে বুঝতে পারবো। এক্সরে, এক্সরেতে দেখেন ওই যে লাল অ্যারো দেওয়া, মানে এটা সামনে থেকে আর সাইড থেকে দেখা, সে কিন্তু মনে হবে যেন তার হাইটটা কমে যাচ্ছে। দেখুন এখানে 3-4টা হাড় একদম বসে গেছে। এখন একদম নিচের দিকে আর একদম উপরের দিকে যে হাড়, মানে একদম নিচের অ্যারো ডান পাশে আর একদম উপরে অ্যারো, এই দুটো সবচেয়ে বেশি বসে গেছে। আমরা যেগুলো সার্জারি করি, আমরা কি করি, ওই যে দেখেন হাড়ের ভিতরে আমরা চিকন একটা মানে ঠিক শুয়ের মতো আমরা একটা জিনিস ঢুকাই দিয়ে আমরা ওই যে স্পেস, ওই যে বেলুনের মতো দিচ্ছি, দেখেন একদম ডান পাশে যেটা মানে বেলুন দিয়ে আমরা স্পেস করলাম। প্রথম দিকে দেন একদম হাইটটা কমানো ছিল, হাইটটাকে আমরা বাড়াই দিলাম, যেটা কোলাপস করছিল উঁচু করে দিয়ে ওই জায়গাটা আমরা ফিল করে দিলাম হলো বোন সিমেন্টটা। দিস ইজ ভেরি মানে কি বলা যায় সফিস্টিকেটেড সার্জারি। আজকে অপারেশন করে কালকে রুগী বাড়ি চলে যাবে, কোনো কাটাকাটি না। এই দেখেন আমরা কি করছি, ওই যে একদম নিচের আর একদম উপরে 2টা হাড় যেটা বসা ছিল একদম কোলাপস করা, এখন কিন্তু হাইটটা বেড়ে গেছে, এবং পুরা জায়গাটা যেটা ঝাঁঝরা জায়গাটা বোন সিমেন্ট দ্বারা ভরা। এখন আর সে আর কোলাপস করার সামনে যে ঝোঁকার এর এক সম্ভাবনা আর নাই, কারণ যতটুকু বাঁকা ছিল ওইটাকে আমরা কারেকশন করে আমরা বোন সিমেন্ট দিলাম। দেখেন এই পেশেন্টটা অপারেশনের পূর্বে এবং মানে পরে, পরে এটা পূর্বেরটা আপনি দেখেন, যখন উনি হাঁটতে যাবেন ওনাকে মানে খুব ভয়, যে ওই যে উনি মনে যে আমাকে আর একটু সাপোর্ট দাও, হাঁটতে পারবেন না, ধরে 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 হাঁটা খুব কঠিন, হাঁটতে মানে স্টেপ নিতে পারছেন। কিন্তু দেখেন ঠিক অপারেশনের পরের দিন উনি জাস্ট একটু হাত ধরছে, উনি হাঁটতে পারতেছেন। তো এখন এইটা হলো বড় সুবিধা হলো যে এই সার্জারিগুলো আপনাকে মানে বেলুন কাইপোপ্লাস্টি আর ভার্টিব্রোপ্লাস্টি দুটোই অলমোস্ট একই প্রসিজার, শুধু একটি ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট একটু ডিফারেন্ট। এবং এগুলোতে কোনো কাটাকাটি নাই, একদম ছোট্ট, কোনো সেলাই করতে হয় না। এবং রুগীর সুবিধা হলো সকালে করে রুগী বিকালে ছুটি দিয়ে দেওয়া যায়, এবং রুগীর ব্যথা ট্যাথা কমে যাবে। রুগী যেটা যার হাইটটা মানে লম্বাটা মনে হয় যে আমি খাটো ছিলাম, সেটা লম্বার হাইট বেড়ে যাবে, যে সামনে যেটা কুজো হয়ে গেছে সেটা সে সোজা হয়ে যাবে, মানে খুব কমফোর্টেবল মানে লাইফ লিড করার জন্য এটা ভালো। আরেকটা বড় সুবিধা হলো যে অনেক সময় রুগী বলে যে স্যার আমি এটা থাকি না, দেখি কি হয়। মজার জিনিস হলো যদি এরকম একটা হাড় ভেঙে যায়, তাহলে তার মানে 50 গুণ থেকে 200 গুণ আবার আরেকটা হাড় ভাঙার প্রবণতা থাকে, অনেক বেশি প্রবণতাতে। সেটাকে কিন্তু আমরা একদম কমিয়ে নিয়ে আসতে পারি 10-15% অনলি। যেখানে 200% চান্স, 50 থেকে 200%, সেইটা কমে আসে অনলি 10-15% চান্সটা অনেক কমে যায়। স্যার একদম শেষ পর্যায়ে দর্শকদের জন্য টেক হোম মেসেজ। টেক হোম মেসেজ হলো যে অস্টিওপোরোসিস ইদার মেরুদণ্ডে অথবা অন্যান্য হাড় ভালো থাকার জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, এবং এটা ছোটোবেলা থেকেই করতে হবে। মহিলাদের ক্ষেত্রে আরও ইয়াং বয়স থেকেই তাদের জিম করা, দৌড়াদৌড়ি, এক্সারসাইজ করা। খাবার দাবারের মধ্যে স্মোক করা যাবে না, ধূমপান এবং মদ্যপান দুইটাই বন্ধ। ফাস্টফুড অ্যাভয়েড করতে হবে, কোক জাতীয় খাবার একদমই নিষেধ। খাওয়ার মধ্যে মাছ, ম্যাক্সিমাম মাছ,
সবজি খাবে, গ্রিন ভেজিটেবলস এবং ফ্রুটস, এটা হলো খুব হেল্প করবে। রেগুলার এক্সারসাইজের কোনো অল্টারনেটিভ নাই এবং নিয়মিত সপ্তাহে অন্তত 4 থেকে 5 দিন আপনার শরীরে সূর্যের আলো লাগাতে হবে, অন্তত আধা ঘন্টা করে সূর্যের মধ্যে হাঁটতে হবে। এবং যখন হাঁটবে, যারা বুরকা বা হিজাব দিয়ে না, শরীরে অন্তত 25-30% জায়গা যেন এক্সপোজ থাকে, যেখানে সরাসরি সূর্যের আলো পায়। কারণ সূর্যের আলো না পেলে আপনি টনে টনে ভিটামিন ডি আর ক্যালসিয়াম যতই খাওয়ান, এটা কিন্তু কাজ হবে না। আর যারা বিশেষ করে সুযোগ থাকলে অবশ্যই গরুর দুধ রেগুলার খেতে হবে। স্যার অনেক ধন্যবাদ। দর্শক, আমরা যেটা জানলাম যে হাড়ের ক্ষয় থেকে নানান ধরনের জটিলতা হতে পারে, তবে সমাধান রয়েছে আমাদের দেশেই। সমাধান নিয়ে সুস্থ সুন্দর জীবন হবে সবার, এই প্রত্যাশায় আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।